আপনারা কোথা থেকে এসেছেন? সব খড়গপুর থেকে। আমরা কিন্তু সব সিনিয়র সিটিজেন। আচ্ছা, আমরা দলে বলে সব জায়গায় ঘুরি। সিনিয়র সিটিজেন আমাদের 22 জনের গ্রুপে এসেছি। শর্মিলা, রেখা, হেমা, এমনকি ঐশ্বরিয়া কাজলও এখন বয়স্কা হয়েছেন। আমার চুলে এখনো পাক না ধরলেও দাড়ি কিন্তু পেকে যাচ্ছে। বয়সকে কখনোই আটকানো যায় না, ঠিক সেরকম মনকেও। সেটা কিভাবে আটকাবেন? যেখানেই আমরা ঘুরতে যাই শিশুর মতো আমাদের মন নেচে ওঠে। তাই তো আমরা প্রকৃতির টানে বারবার ঘুরতে বেরিয়ে যাই। একদম শেষ বয়সে এগুলিই হয়তো লেখা থাকবে স্মৃতির ডায়েরিতে। আর সেই সময় ডায়েরির পাতা উল্টে অনুভব করব ফেলে আসা সেই যৌবনকে। চলুন তাহলে লিখে ফেলি আর একটা ভ্রমণ কাহিনী শিমলিপাল জঙ্গল নিয়ে। দিল তো বাচ্চা হ্যায় জি, দিল তো বাচ্চা হ্যায় জি, থোড়া কচ্চা হ্যায় জি, হ্যাঁ দিল তো বাচ্চা হ্যায় জি। বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সকাল 6:20 নাগাদ হাওড়া থেকে ছেড়ে খড়গপুর পৌঁছায় 1 ঘন্টা 40 মিনিটে, মানে ওই 8টা নাগাদ পৌঁছে যায়। আমি আর স্বপ্নদা চড়ে বসেছি সেই ট্রেনে। খড়গপুর পর্যন্ত এই ট্রেনে আমাদের ভাড়া পড়েছে এক একজনের 109 টাকা করে। চলেছি ঘুরতে শিমলিপাল জঙ্গল। 2 রাত 3 দিনের ট্রিপ। মেনু কার্ড অনুযায়ী শেষ দিন ঘুরবো শিমলিপাল জঙ্গল, মানে শেষ পাতে মাংস ভাত। 12021 বারবিলের দিকে যাচ্ছে ট্রেনটা, বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। আমরা নেমে যাব খড়গপুর। খড়গপুর এখান থেকে মানে হাওড়া থেকে পৌঁছতে লাগবে মনে হয় 1 ঘন্টা 40 মিনিট। হাওড়া স্টেশন পেরিয়েই গোত্তাকে দাঁড়িয়ে গেছে। সুতরাং আমি একবার পাথরা গেছিলাম এই ট্রেনে, মাঝখানে রেল রোকো আন্দোলন হয়ে 2 ঘন্টা দাঁড় করে রেখেছিল। আজকে জানি না কি হবে। আবার সঙ্গে আছি। হ্যাঁ, এর আগের বারে গোত্তা খেয়েছে তোকে দেখে। হ্যাঁ, আর এবারেও আবার তুই আছিস। মানে আমি থাকলে এইসব হয় না, পারফরমেন্স খারাপ হয়ে আর তুমি যে ওই যে ইয়েতে গেছিলে আরাকু বেড়াতে গেছিলে, তখন যে ট্রেন তোমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছিল, সেই বেলা আমি কনসা ছিলাম। কোন ভূত ছিল আমার তোমার? ফার্স্ট টাইম ছিল। আচ্ছা, আর এটা তো সেকেন্ড টাইম। একবার তো তোর ট্র্যাক রেকর্ড খারাপ হয়ে গেছে এই ট্রেন। যাই হোক, দুজনে মিলে চলেছি আমরা খড়গপুর। খড়গপুর থেকে আমরা কোথা থেকে যাবো? আমরা ঝাড়গ্রামের দিকে যাবো, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে, এবং সেখানকার কিছু অফবিট ডেস্টিনেশনে আমরা ঢুকবো, এবং তারপরে সেখান থেকে আমরা আস্তে আস্তে উড়িষ্যায় ঢুকবো। উড়িষ্যায় ঢুকে কিছু জঙ্গল টঙ্গল দেখবো, অনেক কিছু ঘোরার আছে। হ্যাঁ, পরপর দেখতে পাবেন। ধীর গতিতে ট্রেন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে চলেছে। পাশে এটি লোকাল ট্রেন, কোথাকার জানি না। তা আমরা এগিয়ে চলেছি খড়গপুরের দিকে। দুর্দান্ত গতিতে ট্রেন ছুটে চলেছে। খড়গপুরে আমরা মনে হয় কারেক্ট টাইমেই পৌঁছে যাব। আর কোনো কারণ তো নেই লেট করার। আমাদের আগে শুধু পুরী যাওয়ার বন্দে ভারত রয়েছে, তাও 10 মিনিট আগে। দুর্ধর্ষ টানছে, 110-115 কিলোমিটার বেগে ছুটে চলেছে ট্রেন। চেকার মহাশয় টিকিট চেক করছেন। সাবুদা, টিকিট কেটেছে তো? অবশ্যই চেকার এসছে, কিন্তু সাবুদা বলছে টিকিট কেটে এসছে। যাই হোক, আমার সঙ্গে এই যাচ্ছে। আমি যদি বিনা টিকিটে যাই তাহলে এও যাচ্ছে। আমি টিকিট কেটে এসেছি, 3-4টে টিকিট কেটে এসেছি আমি। আপনারা যদি লোকাল ট্রেনে কোলাঘাট যান তাহলে কিন্তু 1 ঘন্টা সময় আরো বেশি গুনতে হবে। হাওড়া থেকে ছেড়ে 31টা স্টেশনে দাঁড়িয়ে সেই ট্রেন পৌঁছায় খড়গপুর।
মাত্র 2.5 ঘন্টার জার্নি, তাতেই কে বারণ করেছে তোকে? কে মাথা টিপে দিয়েছে যে না ঘুমানো? আপনাদের জন্য 8টা বাজে, ট্রেন একটু লেট, তো যাই হোক এখন টানছে, এসে গেছে। আর 5-10 মিনিটের মধ্যে আমরা খড়গপুর পৌঁছে যাবো, তারপর আমরা ঘুরবো। আজকে আমাদের সঙ্গে দেখা হবে জঙ্গলকন্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অধিপতির সাথে। তা ওনার সঙ্গেই আমরা পুরো জায়গাগুলো ঘুরবো। চলুন আমরাও দেখবো কোথায় কোথায় ঘুরি। ভালো এলাম, কারেক্টটা নেই, 10 মিনিট লেটে এখানে এসেছে। 10 মিনিট লেটে পৌঁছেছে, তাই তো? একদম ঠিকঠাকই আছে। ঠিকঠাক আছে, 10 মিনিট লেটটা কোনো ব্যাপার না। আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা এখন খড়গপুর স্টেশনে প্রবেশ করলাম, ওই 7-8 মিনিট মতো লেট। ঠিক আছে, এবার আমরা এখান থেকে বাইরে বেরোবো। টাটা। ট্রেনকে বিদায় জানিয়ে দিলাম। ট্রেন স্টেশন ছেড়ে চলে যাচ্ছে তার গন্তব্যস্থলের দিকে, বারবিল। এবার আমরা স্টেশন থেকে বাইরে বেরোবো ওভারব্রিজ হয়ে। আমাদের না নিয়ে চলে গেল, ওভারলোড হয়ে গেছে। আমি তো দেখে বুঝতে পারছি। আবার সপ্রদা বলছে আমি যাবো না, ওনাকে বেরিয়ে আসতে হলো ওভারলোডের জন্য। চিচিং ভাগ ভাগ হয়ে গেছে, ঢুকে গেলাম। চিচিং বন্ধ, ব্যাস। ওভারব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে চলেছি আমি আর সপ্রদা। 1 নম্বরের দিকে যাচ্ছি, বাইরে বেরোবো। 1 নম্বর, 1 নম্বরের উল্টো দিকে তো, 1 নম্বরের দিকেই তো বলি। হ্যাঁ এদিকে 1 নম্বর। তা আমরা 1 নম্বরের দিকে চলেছি। কি 1 নম্বর কিন্তু বুঝতে পারলাম না, যাই হোক যাচ্ছি। আর স্টেশনটা দেখুন কত বড়, দারুণ না? কত বড় স্টেশন। তৃতীয় এখন পজিশনের দিক দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে 3য় স্থান এই খড়গপুর স্টেশনের। খড়গপুর স্টেশন, এন্ট্রি গেট খড়গপুর স্টেশনের। খড়গপুর স্টেশনের উল্টো দিকেই একটা কচুরির দোকানে আমরা ঢুকেছি। হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে আমরা একটু কচুরি খাবো। কত করে কচুরি প্লেট? 30-40। 30-40 মানে একরকমই তো রেট হয়। আজকে আমরা এই গাড়িটা করে ঘুরে বেড়াবো। আজকে কালকেও হয়তো এই গাড়িটাই থাকবে। আমরা ঘুরবো জঙ্গলকন্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির কর্ণধারের সাথে। ওনার সঙ্গে পরিচয় করাবো আপনাদের। প্রণব ওনার নাম। তো প্রণব নিজেই এসছে আমাদের নিতে। আর এই গাড়িটা করে আমরা আজকে ঘুরবো। আমাদের সঙ্গে সহযাত্রী 4 জন আছে, আর আমি আর স্বপ্নদা, টোটাল 6 জন আমরা ঘুরে বেড়াবো উড়িষ্যার আনাচে কানাচে। আমাদের সামনে দাঁড়িয়ে আছে প্রণব। প্রণব, তোমার সংস্থার নাম কি? জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আচ্ছা, তো আজকে আমরা তোমার সঙ্গে ঘুরবো 2 রাত 3 দিনের জন্য। আজকে আমরা এখন যে খড়গপুর স্টেশন থেকে গাড়িতে উঠছি, হ্যাঁ। আজকে আমরা কি কি দেখবো? আমরা আজকে দেখবো 7টা পয়েন্ট, প্লাস 7টা পয়েন্ট, মানে হয়তো 6টা হতে পারে, দেরি যদি হয় তাহলে 7টা, আর শেষের দিনে কিন্তু পুরোটা হবে। আজকে কি কি হবে? আজকে এখন বর্তমানে হবে কুরুমুড়া ফোর্ট, যেটা হচ্ছে মোগল আমলের তৈরি, আর তারপরে হবে সুবর্ণরেখা নদী, জনগণনা সেতু, যেটা পশ্চিমবঙ্গের 2য় বৃহত্তম সেতু। তারপরে যাচ্ছি আমরা রাইবনিয়া ফোর্ট, এরপরে যাবো তমোবন, রামেশ্বর, প্লাস গোবিন্দ রাধাকামন্দির জিও মন্দির। তারপর ওখান থেকে আমার হোটেলে। আমরা হোটেলে চলে আসবো। হ্যাঁ, এটা কতক্ষণ লাগবে ঘুরতে টোটাল? পুরো সারা দিন, বিকেল হয়ে যাবে, একদম সন্ধ্যা হয়ে যাবে, প্রায় 6টা। চলো তাহলে একসঙ্গে বেরোনো যাক। একদম একদম।
ক্রিস্তাকে পেয়েছি, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। সে ক্রিস্তার সাথে ক্রিস্তার ভিডিও দেখি, ফ্যান কিন্তু আমি। আমাদের সঙ্গে 4 জন সহযাত্রী রয়েছে। তাদের প্রিয় কিছু ভুলচাল হিন্দি গান শুনতে শুনতে এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে। কে কথা মানুষ হয়ে গেছে, বাংলা কথা সব থেকে মেন সাউন্ড কম করতে হবে। আমরা এসে পৌঁছেছি এই ফোর্টে। চলুন তাহলে ফোর্টটা দেখা যাক কেমন। আসতে লেগেছে 1 ঘন্টা 15-20 মিনিট মতো, কারণ লোকাল রাস্তা, তবে রাস্তা কিন্তু ভালো ছিল। খড়গপুর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে রয়েছে গগনেশ্বর গ্রাম, আর এই গ্রামের মধ্যেই অবস্থিত কুরুমবেড়া দুর্গ। ওড়িশার সূর্যবংশ রাজা গজপতি কপিলেন্দ্র দেবের শাসনকাল ছিল 1438 থেকে 1469 সাল। এই সময়ই এই দুর্গ তৈরি হয়েছিল। পরে আওরঙ্গজেবের আমলে মোহাম্মদ তাহির দ্বারা নির্মিত কাঠামো এখানে রয়েছে। যদিও কুরুমবেড়াকে একটি দুর্গ বলা হয়, তবে এটিতে একটি দুর্গের সমস্ত মৌলিক বৈশিষ্ট্যের অভাব রয়েছে, যেমন অস্ত্র বা বারুদ রাখার জন্য একটি নিরাপদ স্থান, সুরক্ষিত প্রধান প্রবেশদ্বার, স্তরযুক্ত দেয়াল, বুরুজ, পরিখা, প্রহরী টাওয়ার বা গোপন প্রস্থানের মতো কোনো সাধারণ সুরক্ষামূলক বৈশিষ্ট্য নেই। কাঠামোটি আত্মরক্ষার জন্য সৈন্যদের লুকিয়ে রাখার সম্ভাবনা সহজে বহন করে না, বা এটি একটি কৌশলগত আক্রমণের পরিকল্পনা করার জন্য কোনো সুস্পষ্ট স্থান প্রদান করে না। বরং কাঠামোটি নম্র এবং জনসমাবেশের জন্য উপযুক্ত বলে মনে হয়। এটি একটি মসজিদের মতো, যেখানে বেদিটি পশ্চিম প্রান্তে এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে পুরো ভিড় একই দিকে মুখ করতে পারে। কুরুমবেড়া আসলে একটি দুর্গ, যাকে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়ার আগে আরও তদন্তের প্রয়োজন হবে। বেশ সুন্দর লাগছে, এত বছরের পুরনো জিনিস। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা রয়েছে এখনো, নোংরা ময়লা নয়, তবে একটু ভয় লাগে যে কোনো সময় ভেঙে না পড়ে। যেখানে আমরা দাঁড়িয়েছি এটা পশ্চিম মেদিনীপুরের একমাত্র ফোর্ট, বা পশ্চিমবঙ্গের একমাত্র ফোর্ট বলতে গেলে। এটাই সেই দুর্গ, সেই কুরুমবেড়া ফোর্ট। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে একটা মন্দির, এটা ছিল, দেখতে পাচ্ছেন। জায়গার নাম হচ্ছে গগনেশ্বর। গগনেশ্বর অর্থাৎ ঈশ্বর। আপনারা জানেন রামেশ্বর বা প্রত্যেকটা ঈশ্বর যখন থাকবে তখন শিবের মন্দির থাকবে। আর শিবের মন্দির কেন আমি একটু দেখাই। দেখতে পাচ্ছেন শিবের যখন মন্দির যখন এইখানে ছিল শিবলিঙ্গ, যেখানে শিবলিঙ্গ ছিল এটাতেই জল নিষ্কাশনের ব্যবস্থা দেখতে পাচ্ছেন, সুন্দর বোঝা যাচ্ছে। আর এই মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল এই মসজিদ। এই মসজিদ ভাঙা এটা করেছিল তাহির খান। দেখা হয়ে গেল আমাদের এই ফোর্ট। এবার আমরা সুবর্ণরেখা নদীর দিকে যাব। হ্যাঁ, এখান থেকে সুবর্ণরেখা কতটা? 13 কিলোমিটার শিওর। এই রয়েছে বটগাছ, এই বটগাছের নিচে চায়ের দোকান, সেখানে একটু চা খাওয়া যাক। সুন্দর পুকুর রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই সময়কারই পুকুর না এটা? হ্যাঁ, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, যে সময়কার এই দুর্গটা তৈরি সেই সময়কারই পুকুর। ঝকঝক করছে পুকুরটা, বেশ বড়, বেশ বড়। ওর ছেলে খেতে দেয় না, বস্তা চাউল বিক্রি দিবে, লোককে খাবিয়ে, লোককে খাওয়ায়। আর ঘর ঠিক আছে, আপনি ভালো থাকুন। আমি যতটুকু পারছি, আমি সব দিন আসতে পারবো না, আমি যাই হোক আমি সাহায্য করেছি। ঠিক আছে, আপনি ভালো আপনার যা ইচ্ছে ভালো মন্দ ওটা নিয়ে খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, ওটা খাওয়া দাওয়া ঠিক আছে। ওর ছেলের ভাষা আমি শুনলাম। হ্যাঁ ভাই, তখন বিয়ে দিত না, এখানে আমাদের ওদিকে লোক বিয়ে দিত না। পশ্চিম মেদিনীপুর ছাড়িয়ে একদম জঙ্গলগ্রাম সেতু, আর তারপরেই কিন্তু রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। আর ব্রিজটা কিন্তু হয়েছে 2016 সালে নির্মিত হয়েছে। আর অসাধারণ সুন্দর জায়গা, নিচে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী, দারুণ জায়গা, দুর্ধর্ষ জায়গা। আমরা যাচ্ছি কিন্তু এখন নিচে, দেখা হবে কিন্তু ওখানেই। জঙ্গলকন্যা সেতু বা ভরসাঘাট সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু, প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ, চালু হয় 2016 সালে। দারুণ কিন্তু লাগছে। ভেবেছিলাম একটু গরম লাগবে, তা কিন্তু একদমই লাগছে না।
এটা ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। বেলা এখন ডট দুপুর 12টা, আর এই যে ব্রিজ হাওয়া দিচ্ছে ফুরফুর করে, সুবর্ণরেখা নদী, দারুণ। এটা আমাদের দ্বিতীয় স্পট, এটা দেখা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব, সবরা নৌকা বিহার করবে, নৌকা বিহার করে সবাই এবার রওনা হব নেক্সট গন্তব্যস্থলের জন্য। নৌকার মধ্যে জল দেখতে পাচ্ছি, কি আমাদের ছোট নৌকায় তুললো নাকি? এবার বল মাঝি ভাই, অন্তর্জলির যাত্রা। ওইটা বলবি তো? ও আচ্ছা মাঝি ভাই, এদের মাঝপথে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসবে, হ্যাঁ? ওই নৌকায় থাকবে সারাদিন। তুই একটা গান কর। ও মাঝি রে, না না ওইটা নয়, তুই গান করছিস আলাদা গান। তোমারে দেখেছি। আর লোক পেলাম না, তোকে দূর হতে দেখবো আমি। নমস্কার, জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু এসে গেছি, আর দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু জঙ্গলকন্যা সেতু, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু। তো আমরা কিন্তু ঘুরছি, দারুণভাবে ঘুরছি, এবং আমার সাথে ক্রিস দা আছেন এবং আরো অনেকেই আছেন, ঠিক আছে? তো এইভাবে আমরা ঘুরছি। তো প্রথম দিন আমরা খড়গপুর থেকে আমরা পিক আপ করেছি, এবং খড়গপুর থেকে প্রথমেই কুরুমবেড়া ফোর্ট, জঙ্গলকন্যা সেতু, সুবর্ণরেখা নদী, এরপরে হচ্ছে তপোবন, বাল্মীকি মুনির আশ্রম, রামেশ্বর টেম্পল, রায়বন, ওখানে হচ্ছে গোবিবল্লভপুর রাধাগোবিন্দজিউ মন্দির। তাছাড়া দ্বিতীয় দিন আমরা চলে যাব, আগামীকাল আমরা যাব বাংলিপোষি, ঝিল্লি পাখিরালয়, ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলস। তাছাড়া আর বাংলিপোষির মধ্যে একটা ট্রেকটা আছে, ট্রেকটা আমরা করবো পাহাড়ের উপর, ঠাকুরানী পাহাড়ে, দুর্দান্ত হচ্ছে। আর নেক্সট আমরা যাচ্ছি কিন্তু সিমলিপাল। সিমলিপালে কিন্তু পুরো টাইগার রিজার্ভটা কিন্তু ফরেস্ট কিন্তু আমরা সুন্দরভাবে ঘুরবো। তো 2-3 দিনের সুন্দর একটা প্যাকেজ, যার কিনা হচ্ছে থাকা, খাওয়া, যাওয়া, আসা, পিক আপ, ড্রপ সব কিছু মিলিয়ে সুন্দর একটা প্যাকেজ। এটা হচ্ছে 2-3 দিনের। এটা অন্তত পক্ষে 7 জনের প্যাকেজ। এটা 7 জন যেন গাড়িতে যেন থাকে, 7 জন 14 জন, মানে গাড়ি অনুপাতে আর কি। এরপর হচ্ছে 21 জন, এই টাইপের আর কি। তো আপনারা আসতে পারেন। তো প্যাকেজ হচ্ছে জনপ্রতি 7,000 করে। 2 নাইট 3 ডেজের ড্রপটা হচ্ছে এই প্যাকেজটার মধ্যে থাকছে। এটা হচ্ছে বারিপদাতে আমরা ড্রপ করছি। বারিপদাতে যে এসি স্লিপার ভলভো বাস রয়েছে, 10টা 40-এর মধ্যে ওটা ছাড়বে বাস। সুন্দরভাবে আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে আসতে পারবেন, একদম সোজা ভোর ভোর ধর্মতলা, একদম দারুণ হবে। এসি এবং স্লিপার কোচ বাস। ওটা ভাড়া কত নেয়? ওটা ওই 450-এর মধ্যে, 400-450-এর মধ্যে। 460 টাকা জনপ্রতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভাড়ার মধ্যে আপনার এখানে এক্সট্রা হচ্ছে এটা এন্ট্রি টিকিট, ট্রেন এবং বাসের ভাড়াটা। আপনার ফোন নাম্বারটা? 9641937200। একবার বলুন। 9641937200। এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনার সঙ্গেই যোগাযোগ হবে একদম, এবং আপনি সুন্দর করে ট্যুরটা সাজিয়ে দেবেন। শুনুন, এখন আমরা খাওয়া দাওয়া করব। তার আগে এরকম দৃশ্য, আমরা সুবর্ণরেখা নদী থেকে রওনা হয়েছি তপোবনের দিকে, কিন্তু তপোবন এখান থেকে এখন অনেকটাই দূর। তার আগে আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু রাস্তার ভিউ এরকম অনেকটা বেশ সুন্দর লাগছে। সবাই গাড়িতে এনজয় করছে, আর গাড়ি সুন্দর ছুটে চলেছে রাস্তা দিয়ে। রাস্তা ঝাঁকাস, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দুর্ধর্ষ লাগছে। এই দেখুন, দুর্ধর্ষ লাগছে রাস্তাটা। এটা মাছের বড়া, মাছের ডিমের বড়া, এটা উচ্ছে, এটা এঁচোড়, চচ্চড়ি, ডাল। বা ধন্যবাদ, চাটনি জিনিসটা ভালো। আর এই যে উনি হচ্ছেন এই হোটেলের মালিক। হোটেলের নাম বিশ্বনাথ হোটেল। জয় বিশ্বনাথ। এবার এখানে খাওয়া শুরু করবো। সবাই মাছ খাবে, সবাইকে মাছ খাওয়াচ্ছে তো। আমি যেহেতু কাটা পোনা খাই না, সেই জন্য আমি ডবল ডিমের একটা অমলেট খাচ্ছি। তাহলে খেয়ে নিয়ে আবার আমাদের যাত্রা শুরু হবে তপোবনের দিকে। তপোবন এখান থেকে প্রায় 15 কিলোমিটার। এখান থেকে পেটি খাবে না গাদা খাবে? গাদাতে তো কাটা বেশি হয়, মাছের সাইজ বেশ ভালো। খাবার মোটামুটি ঠিকঠাকই আছে, খুব যে গরম সেটা বলবো না, কিন্তু মডারেট। আর উচ্ছে ভাজা, এখানে মাছের বড়া রয়েছে, খেয়েছি, বেশ ভালোই করেছে। আর তার সঙ্গে রয়েছে যে একটা চচ্চড়ি, কেমন যেন একটা ঘাটা ঘাটা মতো হয়ে গেছে, কিন্তু খেতে বেশ অনবদ্য হয়েছে, ভালো। আর খিদের পেটে যা দেবে তাই চলে যাবে। আবার আমাদের যাত্রা শুরু হবে তপোবনের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, বেশ কিন্তু
আমাদের এই যাত্রা জমে উঠেছে, আস্তে আস্তে কিন্তু ক্লাইম্যাক্স বাড়ছে। একটু ঠান্ডা ঠান্ডা শরবত চলছে আর কি, দুপুর হয়েছে তো তাই জন্য। ভালো খেতে, মিষ্টি মিষ্টি আখের রস। এই জার্নির রাস্তাটাতেই আপনার খুব ভালো লাগবে। গরম সেরমভাবে পড়েনি। যাই হোক, আমরা তপবন এই চাঁদা বিলা থেকে ডান দিকে বেঁকে গেলাম। এই হাইওয়ে থেকে আমরা এখান থেকে ঢুকছি এবার তপবনের রাস্তায়। এখান থেকে তপবন কতটা? 3 কিলোমিটার। এই রাস্তাটা দিয়ে তপবন 3 কিলোমিটার। তপবন জঙ্গল এলাকায় বুনো হাতি রয়েছে। অযথা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে যাবেন না, তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দ্যাটস অল। এবার সামনের দিকে এগোই। কতখানি? জঙ্গলে একটু যাবো, তিলকমাটি ঢিবি যাবো, আচ্ছা, ড্যাম যাবো। এই হচ্ছে একটা নালা। আচ্ছা, এখানে সীতা স্নান করতেন? আচ্ছা, হ্যাঁ, সে এখন কি আর স্নান করবেন নাকি? তা এই হচ্ছে সীতা নালা। এই যে এদিক থেকে তিত্তির করে জল আসছে। তো ওনাদের কথায় এখানে এই তপবনে যখন সীতা লবকুশকে নিয়ে থাকতেন তখন সীতা এখানে স্নান করতেন বলে এই জায়গাটার নাম হচ্ছে। আচ্ছা, এখানে কিছুদিন কাটিয়েছিলেন লবকুশকে নিয়ে। খাওয়া দাওয়া হয়েছে? ও নিরামিষ খান আপনারা? আচ্ছা, বাহ। এই হচ্ছে তপবন বাল্মীকি আশ্রম যাত্রী বিশ্রামাগার। তো যাই হোক, আমরা এবার এই রাস্তা দিয়ে যাব হচ্ছে জঙ্গলের ভেতর দিকে। বেশ কিন্তু লাগছে, দারুণ লাগছে, দারুণ। আর এদিকটা অনেকটা এরকম। আচ্ছা, এই হচ্ছে সীতা কুটির। এখানে এটা পর্ণ কুটির ছিল, এখন ইট বালি সুরকির। কথিত আছে এখানেই নাকি সীতা থাকতেন। আর এই হলো যজ্ঞকুণ্ড, মা সীতার আতুর ঘর। আচ্ছা, মানে এখানে লবকুশ জন্মেছিলেন। আর এই যে ভেতরে রাম সীতা রয়েছেন। এই যে এখানের জানলাগুলো বেঁকা বেঁকা দেখছেন, হাতি এসে গুতিয়েছে ভেতরে যদি কোনো খাবার টাবার থাকে তাই খোঁজার জন্য। ভাবুন, বাড়ির জানলায় হাতি এসে গুতোচ্ছে, চিন্তার বিষয়। পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগ যেখানে সেখানে হাতি অত্যাচার চালিয়েছে। এই তো বিশাল বড়, এই দেখুন, এই যে বিশাল বড়, এটা একটা, ওটা একটা, এই যে একটা, এখানে এটা কি তৈরি বাবা। হাতি থপথপ করে চলে গেছে এখান দিয়ে। বর্তমান হিন্দু ধর্মীয় মতে বা যে কোনো ইয়ে মতে এই জায়গাটাকে বলা হয় যে লবকুশকে নাকি এখানে ওই হলুদ তেল মাখিয়ে স্নান করিয়েছিল। দেখতে পাচ্ছেন পুরো হলুদ রঙের জল, এটা হলুদ রঙের জল একটা বেরাচ্ছে, পুরোটা একটু হলুদ জল। আর ওইখান থেকে বেরাতে ওটা কাজল জল, মানে চোখে নাকি কাজল পড়েছিল, ওটা ধুয়েছিল। সেখানে কাজল জল এটা হাতিতে নষ্ট করে দিয়েছে। এটা গত বছরও ছিল, ঠিকঠাক ছিল, কিন্তু এখন হাতির তাণ্ডবের জন্য ওটা নষ্ট হয়ে গেছে। তবে মিথ থাকে, কিন্তু ভৌত বিজ্ঞান বা ভৌগোলিক বা ওই মানে বৈজ্ঞানিক মতে এটাতে কিন্তু আপনার আয়রনটা বেশির জন্য জলটাই হলুদ রঙের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মানে হলুদ জলটা, জলটা অ্যাকচুয়ালি আয়রনের স্বচ্ছ, নিচে একটা লাল মতো আস্তরণ পড়ে গেছে, হলুদ আস্তরণ, তামাটে মাখা, মনে হচ্ছে যেন কাঁচা হলুদ বাটা একদম। তাই জন্য এটাকে বলে কি, এটাকে বলতো যে একটা সময় মানে কি লবকুশকে নাকি স্নান করানো হয়েছিল হলুদ জল মাখিয়ে। কিন্তু তবে এই জলটা কিন্তু অন্য কোথাও নয়, এই যে এসছে এটাই
আর ওখানে এইটুকু? কাজল জল বেরাতো। আর ওখান দিয়ে কাজল জল, কালো রঙের জল, কালো রঙের জল, এখান দিয়ে হলুদ রঙের জল। কিন্তু ওইখানে কিন্তু জলটা সীতানালা যেটা আছে ওটা এটাকে কিন্তু কাজল জল বলছে। হ্যাঁ, সীতানালা কিন্তু ওটা কিন্তু স্বচ্ছ জল। এখানে আছে লতা পলাশ, যেটা হচ্ছে সেম টু সেম, ওটা হচ্ছে গাছ, ওটা হচ্ছে লতা। মানে লতা পলাশটা বলতে এই যে দেখতে পাচ্ছেন যে গাছের উপর পুরুলিয়াতে কি জন্য যান গরমের সময়, একটাই হচ্ছে পলাশ, পলাশ দেখতে। কিন্তু এইখানে যে পলাশ রয়েছে তপবন জঙ্গলের মধ্যে, একটাই পাচ্ছে লতা পলাশ। এই লতা পলাশ শুধুমাত্র কিন্তু নয়াগ্রাম জঙ্গলেই পাওয়া যায়, অন্য কোথাও বা সিন্ডিপাল জঙ্গলে পাওয়া যায়, দুটো জঙ্গল ছাড়া আর কোথাও পাওয়া যায় না। কোন সময় হয় এটা পলাশ যে সময় হয় সেই সেম সময়ে একই রঙের ফুল, একই সময়ের ফুল, এবং এটা একটু জাস্ট একটু ছোট হবে, ওটা একটু বড় হবে, কিন্তু এর মধ্যে একটা মধু একটা থাকে। আর জঙ্গলের মধ্যে আমরা কজন, মনের ভুলেও যেন হাতি ফাতি না আসে, তাহলে পালানোর রাস্তা তো চিনি না। আমরা এখন যেখানে আছি এটা তপবনেরই দেখতে পাচ্ছেন তিলক মাটির ঢিবি। সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনালি তিলক। যারা বৈষ্ণব যারা তারা কপাল এবং বাহুতে এরা তিলক যেটা লাগায় সেই অরিজিনাল তিলক কিন্তু এখানেই পাওয়া যায়। এটা হচ্ছে অরিজিনাল তিলক। আর এই দেখতে পাচ্ছেন হলুদ রঙের যে মাটিটা, হলুদটা, এই হলুদ মাটি কিন্তু সল্ট টাইপের। আর এখানে সন্ধ্যের সময় মানে প্রচুর হরিণ আছে, প্রচুর হরিণ এখানে কিন্তু এই মানে এই সমস্ত হলুদ হলুদ মাটি চেরিয়াটা খায়, মানে ডাইজেস্টের জন্য। আচ্ছা, হজম হয় ভালো। হ্যাঁ, এটা সপ্তাহে এক থেকে দুবার ওরা আসে। তো এইখানটায় পুরো ভর্তি হয়ে যাবে, পুরো হরিণ। তো সফলতা, তুমি তো মাঝে মাঝে প্যান ফট্টি খাও, একটুখানি নিয়ে নেবে নাকি পকেটে করে গুঁড়ো? ভাবছি নিয়ে নাও, বেটার কিন্তু। হ্যাঁ, আয়ুর্বেদিক ব্যাপার। হাতি দেখতে পাইনি, একটা ওয়াইল্ড ডগ ঘুরে বেড়াচ্ছে। এইগুলো তুমি ভাওতা দিচ্ছ না, ওয়াইল্ড ডগ। এই ওয়াইল্ড ডগে অবশ্যই, এই যেহেতু জঙ্গলে ওদের মানুষটাই মানে মানুষ নয়, কুকুর। দেখো না, আবার চ্যাংনামো করছে আমাদের সঙ্গে, এই দেখো। এটা ওয়াইল্ড ডগে কিন্তু। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও আমাদের এগিয়ে দিতে এসেছিল। এরকম যে কোনো পাহাড়ি অঞ্চলে বা জঙ্গলে এরকম ডগিরা কিন্তু সঙ্গে হয়ে যায়, সঙ্গী হয়ে যাবে। প্রতিবার আমি ভাবি বিস্কুট সঙ্গে রাখবো, আর ঘটনা চক্রে রাখা হয় না। গাড়ির দিকে ফিরে চললাম, ভালোই লাগলো জায়গাটা। ভালো লেগেছিল, কিন্তু ওখানে তো তিলক মাটি পেয়েছে, হ্যাঁ। তো চাইছিল যে একটু তিলক ফিলক কেটে ওখানে তো 2-4 দিন সাধনা টাধনা করবে এরকম ভাবছিল। কিন্তু একসাথে এসছি, ওকে ফেলে রেখেই বা কি করে যাই। তুমি সাধনা করতে নিয়ে চলে যাচ্ছি, তুমি সাধনা টানতে টানতে। তুমি সাধনা করতে বলো না, তুমি সাধনা করতে, যে জীবনে অনেক পাপ করে ফেলেছি, এবার একটু সাধনা করে তার পুণ্যগুলো করবো। বলো বলো, আসল সত্যিটা বলো না। আরে আমরা তো পাপের মধ্যেই তো রয়েছি। তার মানে তুমি পাপী, সেটা স্বীকার করছো, তাই তো? আমরা সবাই পাপী। তুমি পাপের গামলার মধ্যে ডুবে আছো। আল্লাহ এবং ভগবান গড যিশু এই নিয়ে কোনো ভেদ নেই, একই সূর্য। কেউ বলে সান, কেউ বলে সূর্য, কেউ বলে রবি, কেউ বলে তেজ ও প্রকাশ। ঈশ্বর আমাদের এক, মা আমাদের এক, পিতা আমাদের এক, সবাই আমরা এক পরমেশ্বর থেকে এসেছি। কিন্তু ভেদাভেদ আমাদেরকে করেছে যারা গোষ্ঠী বাগিয়ে, দল বাগিয়ে, তারাই আমাদের বৈষম্য সৃষ্টি করে, জাতপাতের লড়াই, দলাদলি লড়াই করে, ধর্মের বিভেদ করে আজকে আমাদের অশান্তি ভেদ পরিপূর্ণ করছে। তপবনকে টাটা করে এগিয়ে চললাম। একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে ভালোই টাইম লাগে, তাই কোথাও বেশি ফুটেজ খাবেন না। আমাদের পরের দেখার জায়গা রামেশ্বর অতিথি নিবাস, পাশেই রয়েছে রামেশ্বর মন্দির। তবে এখানে দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। রামেশ্বর মন্দির, আশপাশটা খুব সুন্দর, পুরো সবুজ ভ্যালি। সেই দূরে আছে হ্যাঁ, যতদূর চোখ আপনার যেতে পারে, কোনো বাধা পড়বে না। আর এই হচ্ছে রামেশ্বর মন্দির। প্রাচীন টেম্পল, 600-700 বছর, 700 বছর প্রাচীন। যে পাথর যে পিলারগুলো, হ্যাঁ 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 হ্যাঁ, প্রায় 700 বছরের পুরনো এই মন্দির। আবার একটু রংচং করে তাকে ঠিক করা হচ্ছে। আর এইগুলো দেখে বোঝা যাচ্ছে যে কত পুরানো। এই দেখুন, এই পাথরগুলো দেখলে, এই থামগুলো দেখলে বোঝা যায় মন্দিরটা কত পুরানো। তবে মন্দিরটাকে সুন্দর করে সাজাচ্ছে এই যে মন্দির, বেশ লাগছে, তাই না? আর এই মন্দিরের সামনে থেকে এরকম একটা ভিউ, সবুজ সবুজ সবুজ। মন্দিরের থেকে মন্দিরের পাশে এই ভিউটি আমার বেশি ভালো লাগছে।
সবুজ একটা কার্পেট মানে বিছিয়ে দিয়েছে মনে হচ্ছে আমার। আহা, আর তার সঙ্গে এরকম ফুরফুরে হাওয়া, দেখুন গাছের পাতারা দুলে দুলে আমাদের আহ্বান জানাচ্ছে। তা এখানকার গ্রামবাসীরা বলছে হাতিটার বাচ্চাটা নাকি মরে গেছে, তাই জন্য এরকম খ্যাপাটে হয়ে গেছে আর কি, বুঝতে পারছেন? চাপ আছে, একটু চাপ আছে, যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। হাতি না আমাদের পিষে মেরে ফেলে। স্থাপনদা, এরকম যদি হাতি আমাদের সামনে এসে যায়, হ্যাঁ বাবা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ভয়ঙ্কর মানে করছে বাস ফাস গুড়িয়ে মুড়িয়ে একা একা ঢুকে মাথার মতো মেখে বাস উড়িয়ে দিয়েছে, প্লাস ওখানে বাইক উড়িয়ে দিয়েছে, হেলমেট উড়িয়ে দিয়েছে, সাথে আবার তিনজনকে মেরেছে। ময়দা মাখার মতো মেখে দিয়ে যাবে। কবে মেরেছে? এটা হয়ে গেল আজ থেকে এই সদ্য আর কি। গোপীবল্লভপুর পৌঁছে একটা মন্দির দেখে ওখানেই আমরা থাকব, যা আমি আপনাদের পরের পর্বে দেখাবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। दिल तो बच्चा है जी, दिल तो बच्चा है जी।